জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য শ্রী রণজিৎ কুমার দাস পরমপিতার দয়া পেয়েছেন জীবনে অনেক। তেমনই একটি দয়ার কথা তিনি উল্লেখ করছেন তাঁর লেখা নিবন্ধ অতিক্রান্ত নিশ্চিত মৃত্যু ও আমার ঠাকুরে। রণজিৎ দাদা লিখছেন, সেদিনকার সেই বিভীষিকাময় দিনটার কথা আজ প্রায় 14-15 বছর পরেও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। অনিবার্য মৃত্যুকে কত অবহেলায় হারিয়ে দিয়ে অদ্যাবধি আমার এই বেঁচে থাকা কিভাবে সম্ভব হলো, তার কারণ আমি খুঁজে চলি নিরন্তর। সংজ্ঞাহীন অবস্থায় অবচেতনে শ্রী শ্রী ঠাকুরের হাসি মাখা বরাভয় মূর্তিখানি আমি এখনও স্পষ্ট মনে করতে পারি। হলদিয়া শিল্প শহরে আমি তখন এক গুরুত্বপূর্ণ সরকারি পদে নিযুক্ত আছি। সরকারি নির্দিষ্ট কোয়ার্টারে স্ত্রী পুত্র নিয়ে থাকি। অনেক দিন বাড়িতে যাওয়া হয় না বলে আমার অশীতিপর মায়ের সাথে বহুকাল দেখা না হওয়ায় একটু অসহিষ্ণু হয়ে পড়েছিলাম মনে মনে। চাকরির নিত্যদিনের জটিল আবহে বাড়ি যাওয়ার সুযোগ ঘটছিল না। একটা অস্থিরতা আমাকে তাড়িয়ে নিয়ে ফিরছিল সেই সময়। একটু অন্তত ভারমুক্ত হতে উপরওয়ালার কাছ থেকে একটা মৌখিক অনুমতি নিয়ে একদিনের জন্য বাড়ি চলে এলাম। আমার অন্য 3 ভাই তাদের পরিবারবর্গ নিয়ে বাড়িতে থাকে। বদলির চাকরির কারণে আমাকে থাকতে হয় পশ্চিমবঙ্গের দূর দূরান্তে বিভিন্ন জেলায়। চাকরির একেবারে শেষ লগ্নে আমাকে যোগদান করতে হয়েছিল হলদিয়া শিল্প শহরে। হাওড়া আসার জন্য হলদিয়া থেকে ট্রেনের ব্যবস্থা ছিল, কিন্তু রেলওয়ে ট্র্যাকের অভাবে ট্রেনটা প্রথমে হলদিয়া থেকে পাঁশকুড়া যায়, তারপর ট্রেনের ড্রাইভার ও গার্ড পাল্টাপাল্টি হয়ে হাওড়া স্টেশনে আসে। ফলে ট্রেনে চেপে কলকাতায় আসতে গেলে অযথা দীর্ঘ সময় নষ্ট হয়। কয়েক ঘন্টা সময় বাঁচানোর জন্য অধিকাংশ কলকাতার যাত্রী জলপথে গঙ্গা পার হয়ে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত পথ ব্যবহার করত। মেদিনীপুর জেলার পূর্ব প্রান্তে অবস্থিত কুকরাহাটি গঙ্গাঘাটের সাথে দক্ষিণ 24 পরগনা জেলার পশ্চিম প্রান্তের রায়চক গঙ্গার ঘাট পারাপারের জন্য লঞ্চ সার্ভিস ছিল। সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে গঙ্গা খুবই প্রশস্ত। লঞ্চে শুধুমাত্র গঙ্গা অতিক্রম করতেই প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগত। রায়চক ঘাটে পৌঁছাবার পর বাসে করে কলকাতায় আসার সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু এই পথে একটা অসুবিধা তখন খুবই অনুভূত হতো। তা হলো, নদী এখানে ভয়ঙ্কর প্রশস্ত হওয়ায় সামান্য বাতাস বইলেই বিশাল জলরাশির মধ্যে বড় আকারে ঢেউ সৃষ্টি হতো এবং লঞ্চ সে ঢেউয়ের তালে ওঠানামা করত। লঞ্চের এই নাচন শহুরে যাত্রীদের কাছে মোটেই সুখপ্রদ ছিল না। তাছাড়া নদীর দুপারেই কোনো শক্তপোক্ত জেটির ব্যবস্থা ছিল না। ফলে লঞ্চ কোনো পারে নোঙর করার পর যাত্রীদের বেশ ঝুঁকি নিয়েই ওঠানামা করতে হতো। বিশেষ করে অশক্ত যাত্রীদের পক্ষে ব্যাপারটা কখনো কখনো আতঙ্কময় হয়ে উঠত। তবুও যেহেতু সময়ের সাশ্রয় ছিল যথেষ্ট, এই সদা ব্যস্ততার যুগে আমিও সেই রাস্তাটাই বেছে নিয়েছিলাম। রবিবার সারাদিন বাড়িতে মায়ের সাথেই কাটালাম। মায়ের প্রচুর অভিযোগ অনুযোগ শুনতে হলো, তিরস্কারও জুটল যথেষ্ট। বাড়িতে এসে 2-4টে দিন একটু বেশি করে কেন থাকতে পারি না, মাকে সে কথা কিছুতেই বোঝাতে পারিনি। সোমবার সকালেই রওনা হলাম কলকাতার বাড়ি থেকে হলদিয়ার উদ্দেশ্যে। একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা আছে। ওই মিটিংয়ে আমার ব্যক্তিগত উপস্থিতি অত্যন্ত জরুরি ছিল, তাই কিছুতেই আর একটা দিন
বাড়িতে থাকা গেল না। মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। ধর্মতলা থেকে বাসে করে এসে রায়চক গঙ্গার ফেরিঘাটে পৌঁছে গেলাম সকাল ৯টার মধ্যে। দাঁড়িয়ে থাকা লঞ্চে উঠে ওপারে কুকরাহাটি ঘাটে পৌঁছে যাওয়া আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগেই বলেছি, তখন ফেরিঘাটে কোনো স্থায়ী পাকা জেটির ব্যবস্থা ছিল না। ফলে লঞ্চটা অপর পারে গিয়ে একটা গাদা বোটের গায়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যেত এবং লঞ্চের কর্মচারীরা একটা পাটাতন পেতে দিয়ে সেই গাদা বোট ও লঞ্চের মধ্যে একটা সংযোগ তৈরি করত। ওই সরু পাটাতনের উপর দিয়ে যাত্রীরা অত্যন্ত সন্তর্পণে পার হয়ে যে যার গন্তব্যে পৌঁছাতো। এই পার হওয়াটা অনেকটা সার্কাসের টারপিসের খেলার মতো ছিল। কোনো সন্দেহ নেই, এই পারাপার ছিল খুবই ঝুঁকিপূর্ণ। অন্যদের মতো আমিও পার হতে গেলাম ওই পাটাতনের উপর দিয়ে। আমার জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল। ভারসাম্য ঠিকমতো রক্ষা করতে না পারায় আমি গাদা গাদা বোটের উপরেই পড়ে গেলাম। আমার শরীরের ঊর্ধ্বাংশটা পড়ল গাদা বোটের উপর এবং নিম্নাংশটা ঝুলে থাকলো উন্মুক্ত তরঙ্গায়িত গঙ্গার উপর। কিছুক্ষণ জ্ঞানহীন হয়ে পড়েছিলাম। ব্যস্ত যাত্রীরা প্রায় সবাই পার হয়ে গেল। কে পড়ে আছে বা কেন আছে তা জানবার জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। তবে আমি সেই চরম আচ্ছন্নতার মধ্যেও একটা অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলাম। আমার ঠাকুর সশরীরে আমার পাশে দাঁড়িয়ে আছেন। স্পষ্ট দেখলাম আমার সেই ঠাকুরকে, যাকে আমি আজ থেকে প্রায় ৫৪ বছর আগে ১৯৬১ সালে আমার স্কুল ফাইনাল পরীক্ষার পর ঠাকুর বাড়িতে দেখেছিলাম, যাকে আমার অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ার কথা জানিয়েছিলাম। অবিকল সেই দেহ, সেই মুখমণ্ডল, এ কি আমার অবচেতন মনের কোনো প্রতিচ্ছবি? আমি ভালোই জানি শ্রী শ্রী ঠাকুর আপন শরীর পরিত্যাগ করেছেন প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেল। তাহলে তিনি আজ এই দুরন্ত গঙ্গার কাছে কিভাবে উপস্থিত হলেন? আমার শরীরের ভিতর দিয়ে একটা শিহরণ বয়ে যাচ্ছিল, সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি আচম্বিতে চোখ মেলে তাকালাম। দেখলাম লঞ্চটির সারেং অর্থাৎ চালক এবং তার এক সহযোগী দুজনে মিলে আমার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছেন। আমি অচিরেই সুস্থ বোধ করলাম। ওরা দুজনে ধরে বোট থেকে নামিয়ে নিকটবর্তী একটি গাড়িতে তুলে দিলেন এবং আমি আমার হলদিয়ার কোয়ার্টারে পৌঁছে গেলাম। বাড়ির কাউকেই কোনো কিছু জানালাম না। কারো কাছে ঘটনাটি একেবারেই সামান্য। এর মধ্য দিয়ে আমি কোনো চমক বা নাটকীয়তা প্রচার করতে চাইনি, কিন্তু ওই দিন আমি অনিবার্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম। গাদা বোট ও লঞ্চের মধ্যবর্তী ফাঁকা অংশটি দিয়ে যদি ওই দুরন্ত নদীর উথাল পাথাল ঢেউয়ের মধ্যে পড়ে যেতাম, সেটা কেউ জানতেই পারত না। সর্বগ্রাসী ভাটার টানে আমার মৃতদেহটি ২-৩ দিন পরে হয়তো কোনো অজানা চরে ভেসে উঠত। প্রিয়জনদের সম্পূর্ণ অগোচরে একটা অস্বাভাবিক মৃত্যুতে আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যেত। সেই দিন থেকে আমার মনের মধ্যে একটা অত্যন্ত জিজ্ঞাসা বাসা বেঁধে আছে। কেন নিশ্চিত মৃত্যু আমায় ছিনিয়ে নিতে পারল না? কোন অলৌকিক শক্তি বলে আজ এই ২০১৫ সালেও আমি বেঁচে আছি? শ্রী শ্রী ঠাকুর কীভাবে যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার জীবন মৃত্যুর যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন? আমার এই জ্বলন্ত জিজ্ঞাসার উত্তর যার কাছে আছে, আমার সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে শতকোটি প্রণাম। জয় গুরু।